জীবনে সুস্থ থাকতে হলে সবার আগে নিজের খেয়ালটা রাখা জরুরি। কারণ আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনার পরিবারের যত্ন কিভাবে নেবেন বলুন। গত বেশ কিছুদিন ধরে আমি আমার নিজের এমনভাবে যত্ন নিচ্ছি, নিজেকে কিন্তু এখন অনেকটাই সুখী, সুস্থ এবং সুন্দর মনে হয়। তো এই যে দেখছেন আমার সকালবেলার সিক্রেট একটা টিপস, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি প্রিভিয়াস ব্লগে। শুরুতে একটা কথা বলে রাখি, ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আজকের ব্লগটা আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে প্রেজেন্টেশন করেছি, যেভাবে আপনারা আমার থেকে ব্লগ দেখতে পছন্দ করেন। আসলে কি, যে কোনো কাজের পেছনে যদি একটু এফোর্ট দেওয়া যায় সেটা সফলতা কিন্তু একসময় না একসময় আমরা ঠিকই পাই। হয়তো একটু ধৈর্য ধরে কাজ করতে হয়। তো ওই যে ছেলেরা আজ স্কুলে ছিল না, ছেলেরা সকাল থেকেই ঘুম থেকে উঠে একটু লেখাপড়া করছিল, যেহেতু তাদের আজ স্কুল বন্ধ। তার উপরে আমার বড় ছেলের কোচিংয়ের পড়া আছে, মেজো ছেলেকেও এখন ভর্তি কোচিংয়ে দিয়েছি। তো ছোটো ছেলেটা রেস্ট করছে, ওই ফাঁকে আমি ভাবলাম একটু রিল্যাক্স মুডে আমার সংসারের কাজকর্মগুলো শুরু করে দেই। আজ ছেলেদের স্কুল বন্ধ থাকলেও আমি কিন্তু লেট করে ঘুম থেকে উঠিনি। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আমার সকাল সকাল সংসারে যে সকল কাজগুলো আছে সেগুলো শুরু করে দিয়েছি। যেহেতু এখন গরমকাল চলে এসেছে আর ইদানিং চট্টগ্রামে এত পরিমাণ লোডশেডিং দিচ্ছে, আইপিএস তো ব্যাকআপ তো নিচ্ছেই না, তার উপরে কারেন্ট চলে গেলে আইপিএসটাও বন্ধ হয়ে যায়। তো কিছুই করার ছিল না। সকালবেলা যখন কারেন্ট চলে গিয়েছিল, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে নিজের জন্য একটা পছন্দের ড্রিঙ্কস বানিয়ে নিয়ে খেয়ে ফেললাম। তো এরপরে আমার কিচেনে কাজ শুরু করে দিয়েছি। গতকাল রাতে আমি আমার কিচেনের এই যে আমার চুলাটা ক্লিন করতে ভুলে গিয়েছিলাম, বলতে পারেন অনেকটা অলসতাই করেছি। তো যার কারণে আমার এই কাজটা মানে বেশ ময়লা ছিল, মানে চুলাটা বেশ ময়লা ছিল। তো ভাবলাম রান্না করার আগে যদি চুলাটা একটু ক্লিন করে ফেলি, সকালবেলা নাস্তা বানাতে কিন্তু বেশ ভালো লাগবে এই পরিষ্কার চুলার মাঝে। তো সবার আগে চুলাটা ক্লিন করে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, ছেলেদের পছন্দের প্রতিদিনের মতো পরোটা। তো এদিক দিয়ে পরোটা বানাতে বানাতে চলুন একটা কথা শেয়ার করি। আমার প্রিভিয়াস ব্লগে যে নববর্ষের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ওই ব্লগটা দেখে আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। তো সে সময় একজন ভিউয়ার্স আপু, যার নাম লায়লা আক্তার, তিনি আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ইলিশ মাছটা আমি বেসিনে মানে আঁশটা পরিষ্কার করছিলাম, তখন যদি নিচে দিয়ে একটা গামলা বা একটা পলিথিন দিতাম তাহলে চারিদিকে ছিটিয়ে যেত না। আসলে না, সত্যি বলতে কি আপু, ভিডিও শ্যুট করার সময় আমার মাথা থেকে পুরোপুরি চলে গিয়েছিল এই জিনিসটি। আমি কিন্তু বেশিরভাগ সময় মানে আমার হাজব্যান্ড যখন বাজার আনে, বেশিরভাগ সময় আঁশ মানে মাছগুলো বাইরে থেকে কেটে আনে, তো আঁশ ছাড়ানোর প্রয়োজনই তেমন একটা পড়ে না। তো সেদিন যখন আঁশটা যখন পরিষ্কার করছিলাম ইলিশ মাছের, তখন হয়তো চারিদিকে এটা ছিটিয়ে ছিল আঁশগুলো। আমি তো ওই জিনিসটা আসলে বুঝে উঠতে পারিনি। আর যাই হোক, হয়তো একটু কষ্ট হয়েছে, তবে গামলাটা দিলে আমার থেকে কাজটা করতে হয়তো আরও বেশি সুবিধা হতো। যে যাই হোক, এই সকল ভুল ত্রুটিগুলো আপনারা যদি আমাকে সংশোধন করে দেন, আমি কিন্তু পরবর্তী ব্লগ করার সময় অবশ্যই সেটা কনসার্ন রেখে পরবর্তী ব্লগগুলো শেয়ার করতে পারবো আপনাদের সাথে। আর আপুকে অসংখ্য ধন্যবাদ। আমি তো চাই, একটা মানুষের মধ্যে কিন্তু সম্পূর্ণ 100% কিন্তু সব কিছু পারফেক্ট হয় না। তো মাঝে মাঝে আমাদেরও ভুল হতে পারে। তো এই সকল জিনিসগুলো যদি আপুরা আমাদেরকে ধরিয়ে দেন, তাহলে কিন্তু আমাদের ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করতে পারবো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি পরোটার খামি রেডি করেছি। আমি এই ফাঁকে কিন্তু আমার ছেলেদেরকে পরোটা বানিয়ে দিয়ে দিয়েছি। এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি আমার নিজের জন্য বানাচ্ছি। আমার ছেলেরা তো যখনই আমি যেদিন শ্যুট নিব সেদিন মনে হয় তাদের ক্ষুধা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। যখনই দেখে যে নাস্তা বানানোর সময় আমি একটু শ্যুট করছি, তখনই বলে এই তো আজকে তো আমাদের সকালে নাস্তা খেতে খেতে অনেক লেট হয়ে যাবে। তো ছেলেদের কথা চিন্তা করে আর কি আর করার বলুন, তাড়াতাড়ি করে তাদেরকে আগে নাস্তা দিয়ে তাদের পেট শান্তি করে তারপরে আমি এই সকল শ্যুটগুলো নিয়ে থাকি। কি দুর্ভাগ্য বলুন তো, শ্যুট নিতে গিয়েছি তখনই দেখলাম মানে কারেন্টটা চলে গিয়েছে। তো আর কিছুই করার ছিল না, বাহিরের যে আলো আসে সেই আলোর মাঝেই আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। তো নাস্তা বানাতে বানাতে আমি এখানে কিছু দরকারি কথা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন এখন আমার একজন প্রিয় আপুর কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই।
তিনি লিখেছেন আমার প্রিভিয়াস ব্লগে নয়, কোনো একটা ব্লগে হয়তো লিখেছেন, আমার মনে পড়ছে না। সে ব্লগে লিখেছেন, আপু তোমার ব্লগ ইদানিং যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি, কিভাবে পারো এত সুন্দর করে কথা বলে প্রত্যেকটা ভিডিও শ্যুট নিতে। আমি জানি না আপু আমার সেই ব্লগ দেখে কতটুকু মুগ্ধ হয়েছেন। তো তার এই কথাটার কারণে কিন্তু আমি পরবর্তী এখন যে ব্লগগুলো নিচ্ছি, ভাবছি আমি আমার আপুরা যখন আমার ব্লগগুলো এতই পছন্দ করেন, তো তাদের জন্য একটু স্পেশাল করে তো শ্যুট নিতেই হয়। আর আমরা ব্লগাররা তো চেষ্টা করি যেন আমাদের ব্লগগুলো আপুরা দেখেন এবং ভালোবাসা দিয়ে সবসময় আমাদের পাশে থাকেন। তো সেই চিন্তা কিন্তু আমাদের মাথায় সবসময় থাকে। তো ভাবলাম আপুদের এই ইচ্ছাটাকে একটু প্রাধান্য দিতে গিয়ে যদি একটু কষ্ট হয় তাহলে মন্দ কি বলুন। যখনই কোনো নাস্তা বানাতে যাই তখন কিন্তু মানে এত লেট হয় না, কিন্তু শ্যুট নিতে গেলে সেই ব্লগটা অনেক লেট হয়ে যায়। আর তার উপরে সেদিন যদি একটু চা খেতে যাই, সে চায়ের কথা তো আর বলার অপেক্ষা রাখে না। চাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় শ্যুট নিতে নিতে, ছবি তুলতে তুলতে। পরবর্তীতে কিন্তু চাটা আবার গরম করেই খেতে হয়। তো এই দিক দিয়ে আমার জন্য পরোটা বানিয়ে এখন একটা ডিম পোচ করছি। ডিমটা যখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল তখনই আমার মনে পড়েছে আমার ডিম পোচ করার জন্য তো একটা ছোট ফ্রাই প্যান আছে, আমি কেন ওটাতে দিলাম না। তো কিছুই করার ছিল না, যখন দিয়ে দিয়েছি এটাতে আমি ভেজে নিচ্ছি। আর সংসারের কাজ সেটা তো আর কম বেশি সব সময় হয়ে থাকে, তাই না? তো একটু বাড়তি আর কাজ বাড়ালাম না। তো এই যে দেখুন এখন ডিমটাও ভেজে নিয়েছি, সেই সাথে এখন আমার পছন্দের এক কাপ চা বানাবো। তবে আজ আমি চা খাবো না, আমি কফি খাচ্ছি। এই কফিটা ইদানিং এতই খাওয়া হচ্ছে আর বেশ ভালো লাগে খেতে। তো এই কফিটা আমি ফোম করে খাচ্ছি না, কারণ এটা ইনস্ট্যান্ট কফি। যদি নর্মাল কফি হতো তাহলে হয়তো ফোম করে খেতে পারতাম। তো গরম পানি আর সেই সাথে একটু গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে এই কফিটা বানিয়ে নিচ্ছি, আর খেতে মাশাআল্লাহ এত ভালো লেগেছিল। আর এই তো কথা বলতে বলতে আমার সকালবেলা ব্রেকফাস্টটাও রেডি করে ফেলেছি। গরম গরম কফি, একটা পরোটা আর সে সাথে একটা ডিম পোচ। এই ছিল আমার সকালের ব্রেকফাস্ট। তো খেয়ে দিয়ে খুব একটা রেস্ট করে নিই। আজ আমি ভাবছি সকাল সকাল আমার সকল সংসারের কাজগুলো একা হাতেই করে নিব। আমি আমার হেল্পিং হ্যান্ডকে বিদায় দিয়েছি, কারণ ইদানিং হেল্পিং হ্যান্ডটা এত বেশি ফাঁকিবাজি করছে। তো তার আশা করতে করতে দেখা যায় আমার দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। তো ওর আশা এখন আর করি না। ইদানিং কি করছি, সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলেরা স্কুলে চলে যাওয়ার পর সংসারের সব কাজ একা হাতে কোমর বেঁধে যদি করে ফেলি, তাহলে দেখা যায় কি মানে বেশ খানিকটা সময় পাই, সংসারের কাজগুলো করে ফেলে রান্নাবান্না করতে আর খুব একটা লেট হয় না। তো ওই যে সুন্দর করে সবগুলো একা হাতে গুছিয়ে করে নিচ্ছি কাজগুলো, যেগুলো এখন দেখতে পাচ্ছেন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমার ছেলের বেডরুমটাও আমি একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। ছেলে আমার কোচিংয়ে চলে গিয়েছে, বলেছি তোমার বিছানাটা গুছিয়ে করে রেখে যাও, কিন্তু ছেলে তো আমার কথা শুনে না। ছেলে বলল সে এসেই তারপর তার বিছানাটা গুছিয়ে নেবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত কি আমি মা হয়ে পারি বলুন একটা অপরিষ্কার বিছানা রেখে দিতে? তো ছেলের বিছানাটা গুছিয়ে এখন আমি আমার বেডরুমে চলে এসেছি, আমার বেডরুমটাও একটু সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। ইদানিং কেন জানি ব্লগিংয়ের প্রতি এতটাই অনীহা বেড়ে গিয়েছে, কিন্তু যখনই কাজ করতে ইচ্ছে করে না আমি আমার সকল প্রিয় আপুদের ব্লগগুলো দেখি। আপুরা এত এনার্জি নিয়ে সংসারের কাজকর্মগুলো করে, সত্যি বলছি সেগুলো দেখে না পুরোপুরি এনার্জি চলে আসে শরীরের মাঝে। তো আর কি আর করব বলুন, সংসারের কাজকর্মগুলো তাদের থেকে দেখে যে এনার্জিটা পাই, সেই এনার্জি নিয়ে আমি আমার সংসারের কাজকর্মগুলোকে গুছিয়ে পরিপাটি করে রাখি। তো আবার চলে এসেছি সেই আমাদের সবচেয়ে সময় যেখানে কাটানো হয় আমাদের গৃহিণীদের, সেখানে, সেটা হলো কিচেন। কিচেনে চেষ্টা করি যত শর্টকাটভাবে থাকা যায়, কিন্তু ওই যে গরমকাল চলে এসেছে, এখন তো কিচেনে থাকাটা এতটাই কষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য ভাবছি দুপুর হওয়ার আগে যদি সংসারের আর কিচেনের কাজকর্মগুলো করে ফেলি তাহলে অনেকটা হয়তো রিল্যাক্সে থাকতে পারবো। তো হঠাৎ করেই খেয়াল করলাম গতকাল যে ডিমগুলো আনা হয়েছিল সেই ডিমগুলো তো ক্লিন করা হয়নি। আর আমি তো সব সময় আমার এই মুরগির ঝুড়ির মধ্যে যদি ডিম না থাকে আমার থেকে মনে হয় কি মিসিং আছে আমার এই যে কাউন্টার টপের মাঝে। তো তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে ডিমগুলো বের করে এখন একটু ক্লিন করে রেখে দিব।
এই নববর্ষের মধ্যে অনেক আপুরা কিন্তু ঘরে এত সুন্দর সুন্দর আয়োজন করেছিল। তার মধ্যে রূপালী দিনরাত্রি আপুর যে ব্লগটা, সেটা আমার থেকে বেশ ভালো লেগেছে। এত সুন্দর করে আপু ফুটিয়ে তুলেছিল সেই ব্লগটা। তো সেই সাথে কিন্তু ইভা আপুর ব্লগটাও আমার থেকে অনেক ভালো লেগেছিল। তা আমি তো চেষ্টা করেছি সেই ব্লগে আমি এই যে পয়লা বৈশাখের যে আয়োজনটা, সেটা সাথে সাথে আমার নিজেকেও আমি দেখাতে চেয়েছিলাম, কারণ সেদিন আমি শাড়ি পরেছি অনেক বছর পর। কিন্তু আমি না, যখন ভিডিওটা এডিট করতে গিয়েছি তখন খেয়াল করলাম আমি যে শাড়ি পরে যে খাওয়া দাওয়া করেছি সেই শ্যুটটা না আমি নিতে ভুলে গিয়েছি। তো যার কারণে আমার একজন আপু কিন্তু আমাকে এই কথাটা মনে করিয়ে দিয়েছিল। লাল শাড়ি পরা অবস্থায় না জানি আমাকে কেমন লেগেছে। আসলে আমার কেন জানি খুব লজ্জা লাগছিল, কারণ অনেকদিন পর লাল শাড়ি পরেছি। লাল শাড়ি ইদানিং খুব একটা পরাও হয় না আমার থেকে। তো যাই হোক, কিছুই করার ছিল না। তো আর সেই শ্যুটটা তো আর নেওয়া হয়নি। পরবর্তীতে আমি যদি কখনও আবার শাড়ি পরি, আমি চেষ্টা করব আমার আপুদের সাথে শেয়ার করার জন্য। এদিক দিয়ে হঠাৎ করে মাথায় এলো, আমার ছেলেরা তো মাছ জাতীয় কোনো খাবার বা সবজি কোনো কিছুই খাচ্ছে না, আর আপনাদের ভাইয়াও আউট অফ টাউন। তো যার কারণে রান্নাবান্না নিয়ে তেমন একটা আমার প্যারা নেই। তো ভাবলাম একটু ডালে চালে মিশিয়ে একটা খিচুড়ি রান্না করে ফেলি। যেহেতু ওরা সবজি একেবারেই খেতে চায় না, তো যার কারণে গাজর আর বরবটি দিয়ে একটা খিচুড়ি রান্না করছি, অনেকটা বলতে পারেন সবজি খিচুড়ির। তো এখানে আজ আমি মাংস দিব না, কারণ আমি গতকাল রাতে বেশ কিছু মাংস রান্না করে রেখেছি। তো যার কারণে এখন খিচুড়ি রান্না করলে হয়ে যাবে। তো এই যে চাল ধোয়া পানিটা যেটা রয়ে গিয়েছিল, সেগুলো আমি গাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইভাবেই কিন্তু আমার প্রত্যেকটা গাছ মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। তো ডিমগুলো গুছিয়ে রেখেছি, আর এখন এখানে মেথি আর তিসির বীজ আমি প্রায় 1 কাপ পানির মধ্যে ভালোভাবে ফুটিয়ে এর থেকে যে জেলটা বের হয়েছে সেটা আমি ছেঁকে রেখে দিচ্ছি। এটা টোনারের বেশ কাজ করে। আর তার উপরে যাদের স্কিনটা এখন মানে একটু রাফ হয়ে যাচ্ছে, যেহেতু এখন গরমকাল চলে এসেছে, তো তাদের জন্য কিন্তু এই টোনারটা বেশ উপকার। আর আমার কিন্তু ড্রাই স্কিনের জন্য এই মানে যে ফেস প্যাকটা আমি এখন রেডি করছি সেটা কিন্তু অনেক উপকারী। তো মোটামুটি ছেঁকে ভালোভাবে এর মধ্যে যে জেলটা, সেটা তো আমি ছেঁকে রেখে দিয়েছি। আর এটা এখন রেখে দিব ফ্রিজে 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত আমি এটা ইউজ করতে পারবো। তো আমার হাতে যেগুলো লেগেছিল সেগুলো তো আমি মুখে লাগিয়ে রেখেছি। কাজ করতে করতে এটা আমি মুখে লাগিয়ে ফেললাম। এটা সকালে, দুপুরে বা বিকালে বা রাতে যে কোনো সময় আপনারা এটা ইউজ করতে পারবেন। আর এটা মেখেই যে আপনার মুখ ক্লিন করতে হবে এমন কোনো কথা নেই। তো যাই হোক, এদিক দিয়ে আমার সংসারের জন্য বেশ কিছু টুকিটাকি জিনিস আমি রিসেন্টলি কেনাকাটা করেছি। আসলে সংসারের জন্য অল্প করে কিছু কিনলেও কিন্তু বেশ শান্তি লাগে। গত রোজার পর থেকে আমার ঘরে ব্যবহারের যে গ্লাসগুলো আছে সেগুলো ভেঙে গিয়েছিল। শেষ পর্যন্ত যে একটা ছিল সেটাও আমি আমার নিজ হাতেই ভেঙে গিয়েছিল 3 দিন আগে। তো আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি আমার সংসারের জন্য অল্প পরিমাণে হলেও কিছু দরকারি জিনিস কেনাকাটা করেছি। যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেই জিনিসগুলোই কিনেছি। গ্লাসগুলো কেনার পর আমার একটা এই যে কাপ, কিছুক্ষণ আগে ব্লু কালারের যে কাপটা দেখতে পেয়েছেন, সেটা ভালো লেগেছে, তো সেটাও নিয়ে নিলাম। তো এখন গ্লাসগুলো ক্লিন করে রেখে দিচ্ছি। আর সবগুলো গ্লাস একসাথেই আমি ডাইনিংয়ে রেখে পরিষ্কার করে রেখে দিব। তো ওই যে কিছুক্ষণ আগে যে চাল আর ডালগুলো আমি ধুয়ে রেখেছি, সেগুলোর সাথে একটু সবজি মিক্স করব। এভাবে না হলে আমার ছেলেদের শরীরের ভেতরে সবজি জাতীয় কোনো কিছুই প্রবেশ করবে না। তো সেই জন্য ফ্রিজ খুলে দেখলাম গাজর আর বরবটি আছে, তো সেগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো কথা বলতে বলতে আমি তো জানি না আমার আপুরা এখনও পর্যন্ত আমার ব্লগটি দেখছেন কি না। যদি দেখে থাকেন আর আমার ব্লগের কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকটা কাজ যদি একটু মনোবল
বাড়িয়ে একটু সুন্দর করে ধৈর্য সহকারে গুছিয়ে করা যায়, যে কোনো কাজ সময়ের সাথে সাথে কিন্তু হয়ে যায়। ওই যে সকাল থেকে কাজ শুরু করেছি, এখন প্রায় বলতে পারেন 11:30 বাজছে। মোটামুটি আমার ঘরের অর্ধেক কাজ এখন ফিনিশ হয়ে গেল। তো ধীরে সুস্থে রান্না করছি, যেহেতু আমার গতকাল রাতে মুরগির মাংস রান্না করা আছে, তো আর বেশি রান্নার ঝামেলাটা নেই। তো সবজি কেটে এই যে খিচুড়িটা একসাথে বসিয়ে দিব। আর খিচুড়িটা রান্না করা তো খুব সহজ, সবজি দিয়ে খিচুড়ি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখন গরমকাল চলে আসার পর থেকে কোনোভাবেই চুলার পাশে দাঁড়িয়ে থাকতে পারছি না। তার উপরে জানালা দিয়ে যে পরিমাণ আলো তো আসে, সেই সাথে এত বাতাস আসে যে গরমের যে ভাবটা চুলার, সেটা পুরোপুরি স্কিনে লাগে, তো যার কারণে স্কিনটা বেশ জ্বালাপোড়া করে। আর এই তো দেখুন, আমার পছন্দের একটি ননস্টিক হাঁড়ির মাঝে আমি এই যে সবজি খিচুড়িটাও এখন রান্না করে ফেলছি। আর এই সবজি খিচুড়ির মাঝে আমি একটা ডিমও দিয়েছি, যার কারণে এটা অনেকটাই বলতে পারেন ওই ফ্রাইড রাইসের মতো হয়ে গিয়েছিল। তবে ফ্রাইড রাইসের মতো আমি এটা রান্না করিনি, তবে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। আমার আপুদের কথা রাখতে গিয়ে আমার এখন ব্লগগুলো এত বড় হয়ে যাচ্ছে। গত 4-5টা ভিডিওর আগে আমার একজন আপু এত পরিমাণ আমাকে রিকোয়েস্ট করেছিল আমার ব্লগের লেন্থটা যেন একটু বাড়াই। ওনার নাকি আমার 13-14 মিনিটের যে ভিডিওটা, সেটা দেখে নাকি মন ভরে না। সেজন্য আমি চেষ্টা করেছি আমার ব্লগের পরিধিটা একটু বাড়ানোর জন্য। আসলে ব্লগ করতে তো কষ্ট হয় না, কিন্তু সত্যি বলতে কি আমার কথা মানে ভয়েস দিতেই বেশি বিরক্ত লাগে। তো যার কারণে আমি ব্লগগুলো একটু ছোট করেই দেই। কথা না আমি খুঁজে পাই না কি বলবো আপুদের সাথে। তো যাই হোক, আমি এদিক দিয়ে আমার এই যে সবজি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর আপুর কথা মতো আমার আজকের ব্লগটাও কিন্তু আমি অনেক বড় করার চেষ্টা করেছি। তো এই ছিল আমার দুপুরের আর রাতের বেলার জন্য অল্প একটা আয়োজন। আশা করি আমার প্রতিদিনের মতো আজকের এই ব্লগটা আমার আপুদের অনেক ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট কন্টেন্টের। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।